আমাদের আজকের আলোচনার বিষয় সেটা প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ। প্রথমে আমরা বিষয়টা বোঝার আগে আমরা প্রথমে ম্যাপ কাকে বলে একটু জেনে রাখার চেষ্টা করব। ম্যাপ হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক্যাল এলিমেন্টস অন সার্টেন স্কেল অ্যান্ড সার্টেন ইজ কল্ড ম্যাপ। অর্থাৎ বলা হচ্ছে যে নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপে বিশ্বের কোনো ভৌগোলিক উপাদানের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় সেটা কি আমরা ম্যাপ বা মানচিত্র বলে থাকি। তো প্রজেকশন ব্যাপারটা কি? প্রজেকশন ইজ দ্য ট্রান্সফরমেশন অফ ইমেজ অফ এনি ডাইমেনশন অন টু ডাইমেনশন। বলা হচ্ছে যে প্রজেকশন ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে কোন একটা আহ নির্দিষ্ট ভিউ পয়েন্ট থেকে কোনো দ্বিমাত্রিক তলের উপর কোন একটা বস্তুর অবয়বকে নিক্ষেপ করা, কোন একটা বস্তুর অবয়ব সেখানে প্রতিস্থাপিত করা, সেটাকেই বলা হচ্ছে প্রজেকশন। এখানে এফ যে মঙ্ক হাউস তার একটা এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে তিনি বলছেন যে ম্যাপ প্রজেকশন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্থস প্যারালালস অ্যান্ড মেরিডিয়ানস অ্যাজ দ্য নেট অফ অর গ্রাটিকিউল অন দ্য প্লেন সারফেস। হচ্ছে যে তিনি বলছেন পৃথিবীর যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জাল, যেটাকে আমরা গ্রাটিকিউলস বলে চিহ্নিতকরণ করি, সেই গ্রাটিকিউলস বা জালিকা যখন কোন একটা সমতল কাগজে প্রতিস্থাপিত করা হয় বা নিক্ষেপ করা হয়, নিক্ষেপ ঘটানো হয়, সেটাকেই তিনি প্রজেকশন বা অভিক্ষেপ বলে চিহ্নিতকরণ করেন। তো এই প্রজেকশন কথার অর্থ হচ্ছে টু প্রজেক্ট অ্যান ইমেজ অর সামথিং, অর্থাৎ কোন একটা ইমেজকে, কোন একটা কিছুকে, কোন একটা বিষয়কে যখন প্রজেক্ট করা হয় বা তখন সেটাকে আমরা করে থাকি। তো যাই হোক, এবারে আমরা প্রজেকশন ব্যাপারটা তো জানলাম। প্রজেকশনটা কোন ট্রান্সফার করা হচ্ছে একটা ত্রিমাত্রিক কোন অবয়বকে, সেটা সমতল কাগজের উপর সেটা করা হচ্ছে, প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তো এবারে ম্যাপ প্রজেকশনের কি কি ফিচার্স গুলো রয়েছে সেই ফিচার্স গুলো সম্পর্কে একটু জেনে নাও। প্রথমত বলা হচ্ছে যে পৃথিবীর যে আহ, ভূগোলক, পৃথিবীর যে প্রতিকৃতি বা ভূগোলক বা গ্লোব, সেটার একটা শিয়াল বা একটা সামগ্রিক একটা উপস্থাপন করা ম্যাপ প্রজেকশনের মাধ্যমে। ত্রিমাত্রিক কোনো বস্তুর দ্বিমাত্রিক তলে উপস্থাপন করা হচ্ছে, নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করা হচ্ছে, প্যারালাল মেরিডিয়ানের গ্রিডের মাধ্যমে, গ্রিড বা গ্র্যাটিকুলস এর মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, এবং এখানে বিভিন্ন ধর্মগুলো বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। কি কি ধর্ম? প্রিজার্ভেশন অফ এরিয়া, অর্থাৎ আয়তন বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, প্রিজার্ভেশন অফ শেপ, আকৃতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, প্রিজার্ভেশন অফ স্কেল, স্কেল বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, প্রিজার্ভেশন অফ বিয়ারিং অর্থাৎ দিগংশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, প্রিজার্ভেশন অফ ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বজায় রাখার একসাথে বজায় রাখার চেষ্টা করা হয় না। দেখা গেল যে একটা আর একটা সেখানে বিচ্যুত হতে দেখা যায়। প্রজেকশনের বিভিন্ন বিন্দুতে স্কেলের পরিবর্তন হয় এবং গ্রাফিকুলস এর মাধ্যমে বিভিন্ন দেশ মহাদেশের মানচিত্রগুলো আমরা কিন্তু অনায়াসে অঙ্কন করতে পারি এই প্রজেকশনের মাধ্যমে। তো যাই হোক, প্রজেকশন ব্যাপারটা সম্পর্কে আমরা বিস্তারিত মূলত জানা মৌলিক একটা কনসেপ্ট। এবারে আমরা ম্যাপ প্রজেকশনের কি কি নেসেসারি রয়েছে অর্থাৎ প্রয়োজনীয়তা রয়েছে ওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত বলা হচ্ছে কোন সমতলের উপরে সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের মানচিত্র আঁকার জন্য অভিক্ষেপ ব্যবহার করা হয়। কোন একটা নির্দিষ্ট স্কেলের মানচিত্র অঙ্কন করার জন্য ম্যাপ প্রজেকশন উপযুক্ত। ভূগোলকের তুলনায় যে কোনো মাপের কোনো মানচিত্র অঙ্কন সেটা যেটা সহজে বহনযোগ্য, যেটা আমরা গ্লোব থেকে সহজে আমরা বহনযোগ্য করতে পারি না। গ্লোব থেকে যখন গ্লোবের একটা আহ, সৃজনী ভূগোলক যেটা জেনারেটিং গ্লোব, সেই জেনারেটিং গ্লোব থেকে যখন আমরা কোনো একটা সমতল পৃষ্ঠের উপর অভিক্ষেপ অঙ্কন করি, তখন কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে সহজে বহনযোগ্য হয়। এবং কোন একটা স্থানের সঙ্গে অপর স্থানের যে অবস্থানগত সম্পর্ক বা লোকেশনাল একটা রিলেশন রয়েছে সেটা বোঝার জন্য প্রজেকশনের প্রয়োজন হয়। নৌ চলাচল, বিমান চালনার জন্য যে প্রজেকশন করে আঁকা হয়, যেমন মূলত মার্কেট চালনার জন্য ইউজ করা হয়। প্রজেকশনের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী পৃথিবীর মানচিত্রায়ন করা হয়।
এটা মূলত নৌচালনা এবং বিমান চালনার কাজে কিন্তু একটা উপযুক্ত ম্যাপ হিসাবে কাজে লাগে। যেমন এটা একটা মার্কেটর প্রজেকশন, যেটা এই নৌচালনা বিমান চালনার জন্য উপযুক্ত একটা প্রজেকশন বলা যেতে পারে। এই মার্কেটর প্রজেকশনে সমগ্র পৃথিবীকেই কিন্তু এখানে এই প্রজেকশনের মাধ্যমে খুব ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি অ্যাবাউট ম্যাপ প্রজেকশন, অর্থাৎ মানচিত্র বিক্ষেপ সম্পর্কিত বিভিন্ন যে পরিভাষাগুলো রয়েছে, এগুলো তোমরা বেশিরভাগটাই জানো। যেগুলো জানো আমি রিপিট করবো। ল্যাটিটিউড, অক্ষাংশ মানে বুঝতেই পারছো কোন একটা জায়গা নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে অক্ষাংশ। প্যারালাল অর্থাৎ রেখা, লাইন অফ ল্যাটিটিউড, যেটাকে আমরা অক্ষাংশের লাইন বলে থাকি প্যারালালকে। স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ যে অক্ষরেখাগুলো অঙ্কন করে থাকি কোন একটা প্রজেকশনে, তার মধ্যের যে অক্ষরেখাটা থাকে সেটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। যেমন কনিক্যাল প্রজেকশনে লক্ষ্য করা যায়। ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা, জানো এটা পৃথিবীর মাঝ বরাবর 0 ডিগ্রি অক্ষাংশ বিশিষ্ট যে রেখা সেটা হচ্ছে নিরক্ষরেখা। লংগিটিউড অর্থাৎ দ্রাঘিমাংশ পরিমাপ করা হয়। তারপরে রয়েছে মেরিডিয়ান অর্থাৎ মূল মেরিডিয়ান অর্থাৎ দ্রাঘিমা রেখা। তারপরে রয়েছে সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা। যে দ্রাঘিমা রেখার বিস্তার থাকে কোন একটা প্রজেকশন অঙ্কনের ক্ষেত্রে, তার মধ্যের যে দ্রাঘিমা রেখাটা সেটাকে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান বলে অভিহিত করে থাকি। সেখানে দেখো এখানে একটা কোণ বা শঙ্কু এখানে ডেভেলপেবল সারফেসও বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে এখানে এই যে অক্ষরেখাটা এই অক্ষখানে স্পর্শক হিসাবে কাজ করেছে, এবং এটাই একটা মিডিল বরাবর রয়েছে। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল বলা যেতে পারে। এক্ষেত্রে আহ, আহ, মানে একটা স্ট্যান্ডার্ড রয়েছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো এরকম প্যারালাল স্পর্শক রূপে যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা টু স্ট্যান্ডার্ড প্যারালাল বলে থাকি। মূলত সিম্পল কনিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে এরকম ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই বিস্তারের সাপেক্ষে যে মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা দেখা যায় সেটাকে আমরা কিন্তু বলে থাকি সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা। মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা আহ, যে মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা থাকে সেটাকে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান বা মধ্য দ্রাঘিমা রেখা হিসাবে চিহ্নিতকরণ করে থাকি। এবার তারপরে স্কেল, প্রজেকশনের স্কেল নির্ধারণের ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে হাইলাইট করে থাকি, দেখো এভারেস্ট রেডিয়াস অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ পরিমাণটা হচ্ছে এইটা 9.মিটার। ব্যাস হচ্ছে 2757 ডিভাইডেড বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে 1 লক্ষ দিয়ে গুণ করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা যদি, হ্যাঁ কথাগুলো শোনা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, সবাই কি অসুবিধা ফিল করছে, মানে সবার অসুবিধা হচ্ছে কি শুনতে? কথাগুলো আমি যেন ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ইয়ার অসুবিধা হচ্ছে, বাকিদের ভালো থাকবে নাকি? হ্যাঁ স্যার। কেটে কেটে হ্যাঁ, কথাগুলো কেমন আচ্ছা, কাটা কাটা শোনা হ্যাঁ, যাচ্ছে না কেটে কেটে ঠিকঠাক যাচ্ছে। পরিষ্কার ক্লিয়ার আসলে এই নয়। টাইমটাতে আমার সমস্যা হয়। হুম, হুম। হ্যাঁ, নেটের সমস্যা হয় এই টাইমটাতে, একটু সমস্যা হয় একটু নেটওয়ার্কে, কিছু করার নেই। তো যাই হোক, দেখি অসুবিধা হলে কালকে আবার একটা রিপিট ক্লাস করলে আমি পরে ইউটিউবে দিয়ে দেবো। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, নেটওয়ার্ক একটু দুর্বল রয়েছে, ওয়াইফাই কানেকশন, তার জন্য হচ্ছে সমস্যাটা হচ্ছে। যাই হোক, একটু বোঝার চেষ্টা করো। এমনি দেখতে পাচ্ছ আমার ঠিক স্ক্রিনটা, কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা দেখা কি? যাচ্ছে, শোনার হ্যাঁ স্যার, সময় দেখতে পাওয়া যাচ্ছে ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। শোনা যাচ্ছে না যাই হোক, যদি ঠিকঠাক। যদি সমস্যা হয় কালকে আবার একটা রিপিট ক্লাস নিয়ে আমি দেবো, তাই সমস্যা নেই, পরে দেখে নিও। তো দেখো স্কেল যে ব্যাপারটা রয়েছে, এভারেস্ট রেডিয়াস যদি আমরা দেখি, পৃথিবীর যে ব্যাস সেটাকে অ্যাপ্রক্সিমেট একটা ধরা হয় 6400 কিলোমিটার, যেহেতু 6400 কিলোমিটার সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে, 640 থেকে 6টা শূন্য এরকম রয়েছে। রেডিয়াসে যদি আমরা, তাহলে এরকম একটা মাইল হয়, এই মাইলটা হয় এভারেস্ট রেডিয়াস। এবং এটা যদি ইঞ্চিতে কনভার্ট করি,
63,360 ইঞ্চিতে হচ্ছে 63,360 দিয়ে গুণ করলে যেটা হয় সেই ইঞ্চিটাকে একটা রাউন্ড ফিগারে নেওয়া 250 খানা শূন্য। তো যাই হোক এইভাবে কিন্তু মূলত প্রজেকশনের যে স্কেল সেটা হিসাব নিকাশ করা হয়। তো এবারে জেনারেটিং গ্লোব অর্থাৎ সৃজনী ভূগোলক। সৃজনী ভূগোলক বলতে কাচের তৈরি একটা ভূগোলক অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো একটা তারের জালিকা দ্বারা চিহ্নিতকরণ করা হয়ে থাকে এবং এর পরবর্তী ক্ষেত্রে সোর্স অফ লাইটের মাধ্যমে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালিকার মাধ্যমে যে গ্রিড বা গ্যাটিকলস গুলো পাওয়া যায় সেগুলো পরবর্তী ক্ষেত্রে কোনো সমতল কাগজের উপর সেগুলোকে নিক্ষেপ ঘটানো হয়। তারপরে যেটা রয়েছে প্লেন অফ প্রজেকশন অর্থাৎ প্রজেকশনের মাধ্যমে এই অক্ষরেখার গ্রাটিকুলস গুলো যে সমতল ক্ষেত্রের উপর নিক্ষেপ ঘটানো হয় সেই ক্ষেত্রটাকে প্রজেকশন বা অভিক্ষেপ তল। আর ডেভেলপেবল সারফেস যে ব্যাপারটা এই অভিক্ষেপ ঘটানোর জন্য সমতল পৃষ্ঠটা প্রথম অবস্থায় সমতল নাও থাকতে পারে, সেটা অবস্থায় কোনো শঙ্কু আকৃতি থাকতে পারে বা কোনো প্লেন সারফেসও থাকতে পারে বা কোনো একটা সিলিন্ড্রিক্যাল বা চোঙ আকৃতিরও কোনো সারফেস থাকতে পারে। তো এগুলোকে আমরা কিন্তু ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তল হিসাবে চিহ্নিতকরণ করছি। আর গ্রাটিকুলস ব্যাপারটা হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো ওগুলোকেই আমরা কিন্তু আহ এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে ছেদ বিন্দুগুলো একটা একটা ক্ষোভ যেগুলো তৈরি করে ক্ষোভগুলোকেই মূলত গ্রাটিকুলস বা গ্রিড বলে চিহ্নিতকরণ করা হয়। তারপরে দেখো সোর্স অফ লাইট অর্থাৎ আলোর উৎস। উৎসটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। সোর্স অফ লাইটটা যেখানে ডেভেলপ সারফেসের স্পর্শক রূপে থাকছে, যেমন এন্ড পয়েন্টে স্পর্শক রূপে থাকছে, তো ডেভেলপেবল সারফেস সোর্স অফ লাইটটা কিন্তু তার একদম অপোজিট বিন্দুতে থাকতে পারে, যেমন আমরা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফি প্রজেকশনের ক্ষেত্রে আমরা দেখি সোর্স অফ লাইটটা একদম পৃথিবীর অবস্থান করতে পারে সোর্স অফ লাইটটা। আবার সোর্স অফ লাইটটা কোনো আলাদা ডিস্টেন্সে থাকতে পারে, অর্থাৎ পৃথিবীর ভূগোলকের একদম ভূগোলকের সাথে লাগোয়া না হয়ে কিছুটা ডিস্টেন্সেও কিন্তু সোর্স অফ লাইট থাকতে পারে। সোর্স অফ লাইট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এইখানের যে অক্ষরেখাটা আছে বা এখানে যে পয়েন্ট আছে পি পয়েন্টটা বিভিন্ন জায়গায় কিন্তু উপস্থাপন হবে। সোর্স অফ লাইট যদি এস অন হয় তাহলে পি বিন্দুটা উপস্থাপন হবে পি ওয়ান এ। সোর্স অফ লাইট যদি এস টু হয় তাহলে দেখা যাচ্ছে পি বিন্দুটা উপস্থাপন হবে পি টু তে। তারপরে সোর্স অফ লাইট যদি এস হয় তাহলে পি বিন্দুটা উপস্থাপন হবে পি থ্রি তে। সোর্স অফ ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিক্ষেপের মাধ্যমে কিন্তু কোন একটা নির্দিষ্ট অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার নির্দিষ্ট দিকে কিন্তু সেটা চলে যাচ্ছে বলা যেতে পারে। এবারে প্রপার্টিস অফ ম্যাপ প্রজেকশন অর্থাৎ ম্যাপ প্রজেকশনের কি কি ধর্মগুলো মূলত কি কি ধর্মগুলো সংরক্ষণ করার চেষ্টা করা হয়ে থাকে এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা একটু জানাবে এখনো কি সেই শুনতে হচ্ছে তোমাদের যারা রয়েছে ক্লাসে, জানাবে। হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সেম একটু প্রবলেম। অসুবিধা হচ্ছে শোনা। অসুবিধা হচ্ছে তাহলে কি করা যাবে এখন? আচ্ছা আমি ক্লাসটা কন্টিনিউ করি, যদি প্রবলেম হয় দেখছি কালকে। ঠিক আছে, এবারে দেখো পরবর্তীতে আমরা হ্যাঁ যে স্যার, বিষয়টা আলোচনা কন্টিনিউ করবো। করেন স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো প্রপার্টিস অফ ম্যাপ প্রজেকশন অর্থাৎ মানচিত্র গুলো থাকে যেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। প্রথমত যে ব্যাপারটা রয়েছে দেখো প্রিজার্ভেশন অফ এরিয়া। বিভিন্ন যেগুলোতে এরিয়া গুলোকে অর্থাৎ আয়তন বা ক্ষেত্রফলটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সৃজনী ভূগোলকের যে আয়তন বা ক্ষেত্রফল সেটা আমরা সমতল পৃষ্ঠের উপর যখন তুলে ধরি সেম আয়তনে যাতে সঠিক মাত্রা মানে আয়তনটা থাকে সেই চেষ্টা করা হয়। এরকম আয়তন বজায় রাখে এরকম কিছু প্রজেকশনের মধ্যে রয়েছে ইকুয়াল এরিয়া প্রজেকশন, তারপরে রয়েছে ইকুইভ্যালেন্ট প্রজেকশন, হোমোলোগ্রাফিক প্রজেকশন, অথলিক প্রজেকশন। এই সমস্ত কিন্তু মূলত এরিয়া বজায় রাখতে চেষ্টা করা হয়। এরিয়া বজায় রাখার মধ্যে এই প্রজেকশন গুলো রয়েছে। তো এবারে আমরা একটা ছবির মাধ্যমে দেখবো যে কিভাবে এরিয়াটা বজায় রাখার চেষ্টা করা হয়। প্রথমে ধরো এ বি সি ডি একটা হচ্ছে বর্গক্ষেত্র, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের সব স্কেল পরবর্তী ক্ষেত্রে সমান একটা ক্ষেত্রফল করা হয়েছে। এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরো একই, তাহলে এ বি ইন্টু এই বাহু ইন্টু এ বি অর্থাৎ
বর্গক্ষেত্রে দুটো বাহু গুণ করলে যেটা পাওয়া যায় 1 বর্গ একক বা এরকম টাইপের রয়েছে, এটাকে আমরা স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই, বাহু স্কোয়ার করলেও 1 স্কোয়ার ইউনিটটা আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি এরকমটা হয়, এরকমটা বর্গক্ষেত্র না হয়ে পয়েন্ট নিয়ে, যেখানে এ বি এর অর্ধেকটা হচ্ছে এ বি ড্যাশ, আবার দেখা যাচ্ছে যে এ এডি এর দ্বিগুণ হচ্ছে তোমার এডি ড্যাশ। এরকমটা যদি হয়, এডিটাকে দ্বিগুণ করা হলো, এই বাহুটাকে অর্ধেক করা হলো, এরকমটা করে এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। সেক্ষেত্রে কি করা হবে, এবিসিডি একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 একক, তাহলে এবি ইকুয়াল টু বর্গ একক, এটা বুঝতে পেরেছো। এবার দেখো এ বি ড্যাশ, এ বি ড্যাশ মানে কি, এ বি এর অর্ধেক, মানে আমরা লিখেছি কি এ বি এ বাই। আবার এদিকে দেখো এডি এডি ড্যাশ, এডি ড্যাশ কোন থেকে যেটা রয়েছে, এটা কিন্তু এডি এর দ্বিগুণ বলা যেতে পারে। সুতরাং আমরা গুণ করেছি এডি ইন্টু 2 দিয়ে। এবারে দেখছি আমরা কি লিখেছি, এই যে এ বি ড্যাশ ইন্টু এডি ড্যাশ ইকুয়াল টু আমরা এইটা পাবো, মানে এ বি ড্যাশ ইন্টু এডি ড্যাশ, মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এটাই আমরা কিন্তু চেষ্টা করছি। দেখো এগুলোকে যে গুণ চিহ্ন দিয়ে যেগুলো রয়েছে, এগুলোকে আমরা বাইরে এনে কাটাকাটি করব। তারপরে দেখো এডি থাকছে, অর্থাৎ আমরা বলতে পারছি যে এই যে আয়তক্ষেত্রটা আমরা পেলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে। এক্ষেত্রে শেপ সাইজ, এটা মানে শেপটা কোনো ম্যাটার না বা স্কেলটা কোনো ফ্যাক্টর না এক্ষেত্রে, মানে ক্ষেত্রফলটা একটা বড় ফ্যাক্টর, ক্ষেত্রফলটাকে বজায় রাখার চেষ্টা করা হয় এইভাবে। এবার দেখো প্রিজার্ভেশন অফ শেপ, কে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, আকৃতি বজায় রাখার চেষ্টা করা হলে সেই প্রজেকশনটাকে বলা হয় ট্রু শেপ প্রজেকশন, কনফর্মাল প্রজেকশন আর অর্থোগোনাল প্রজেকশন। আকৃতি বজায় রাখার চেষ্টা করা হলে এই প্রজেকশন গুলো বলা হয় সেই প্রজেকশন গুলোকে। এবার মার্কেট ওয়ার্ড হিস্টোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে আকৃতি বজায় রাখার চেষ্টা করা হয়, মূলত প্রজেকশনটা বিমান ও জাহাজ চালানোর সময় ব্যবহৃত হয়। এখানে দেখো আকৃতিটা বজায় রাখার চেষ্টা করা হয়। প্রথম অবস্থায় ধরো এমন একটা সৃজনী ভূগোলের ক্ষেত্রে এমন একটা বড় শেপ ছিল, সেই এক রকমের শেপ হচ্ছে, এটা যদি বর্গক্ষেত্র হয় এম এন ড্যাশ ও ড্যাশ পি ড্যাশ, তাহলে সেম এম এন ও পি, এটাও কিন্তু একটা বর্গ, সাইজের একটা পরিবর্তন হবে, শেপের একটা পরিবর্তন হবে। কনজারভেশন অফ ডিসট্যান্স, অর্থাৎ দূরত্ব বজায় রাখা, দূরত্ব বজায় রাখা হয় যে প্রজেকশনে, সেই প্রজেকশনটাকে বলা হচ্ছে ইকুইডিস্ট্যান্স প্রজেকশন। এক্ষেত্রে যদি আমি দূরত্বটা বজায় রাখতে চাই, তাহলে এরিয়া এবং শেপের মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন লক্ষ্য করা যাবে। তুমি একই সাথে এরিয়া বজায় রাখবে, শেপ বজায় রাখবে, ডিসট্যান্স বজায় রাখবে, এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ একটা বজায় রাখতে গেলে বাকিগুলোকে তোমাকে কিন্তু একটু কনসিডার করতে হবে। এবং স্ট্যান্ডার্ড প্যারালাল সেন্ট্রাল মেরিডিয়ানের ক্ষেত্রেও কিন্তু ডিসট্যান্স সঠিকভাবে বজায় থাকে এই ইকুইডিস্ট্যান্স প্রজেকশনের ক্ষেত্রে। আমরা প্রিজার্ভেশন অফ ডিরেকশন, অর্থাৎ এক্ষেত্রে বিয়ারিং বা দিগন্ত বজায় থাকে। এই ধরনের ডিরেকশন বা বিয়ারিং যে প্রজেকশন গুলো, সেই প্রজেকশন গুলোকে বলা হচ্ছে জেনিথাল প্রজেকশন অর অ্যাক্সাল প্রজেকশন। এই প্রজেকশন গুলো কাকে বলে, এটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করছি। প্রথমে আমরা ক্লাসিফিকেশনে চলে যাব, এবারে আমরা ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন করবো। প্রথমত আমরা অ্যাকর্ডিং টু ইউজ লাইট, অর্থাৎ আলোর ব্যবহার অনুযায়ী যদি আমরা প্রজেকশনের শ্রেণী বিভাগ করি, প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। কথার অর্থ হচ্ছে দৃশ্যালোক, অর্থাৎ আলোর উৎসের যে প্রজেকশনটা করা হয় সেটাকে আমরা পার্সপেক্টিভ প্রজেকশন বলতে পারি। এই ধরনের বিভিন্ন প্রজেকশন, আমার এগুলো তোমরা উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। এক্সাম্পল গুলো রয়েছে, দেখো জেনিথাল নোমোনিক প্রজেকশন রয়েছে, তারপরে রয়েছে এই পার্সপেক্টিভ প্রজেকশনটাকে আমরা জিওমেট্রিক প্রজেকশনও বলতে পারি, কারণ জ্যামিতিক পদ্ধতিতে আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে গ্রাফিকলস গুলো থাকে সেগুলোকে আমরা সমতল পৃষ্ঠের উপর তুলে ধরার চেষ্টা করি। তো তার জন্য এটাকে জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কন করা হয় বলে এটা প্রজেকশন বলতে পারি। এই পার্সপেক্টিভ প্রজেকশনের এক্সাম্পল গুলোর মধ্যে রয়েছে জেনিথাল জোমনিক প্রজেকশন, জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। স্টিরিওগ্রাফিক কোনো সমতল পৃষ্ঠের উপর ত্রিমাত্রিক কোনো বস্তুর সীমা নির্দিষ্টকরণ। তারপরে যে জেনিথাল অর্থোমরফিক প্রজেকশন, অর্থোগ্রাফিক প্রজেকশন, এক্ষেত্রে আকৃতি বজায় রাখার চেষ্টা। নন পার্সপেক্টিভ প্রজেকশন যেটা, অর্থাৎ অদৃশ্যানুক অভিক্ষেপ। এক্ষেত্রে কি, এক্ষেত্রে কোনো জ্যামিতিক পদ্ধতি নয়, জিওমেট্রিক পদ্ধতির পরিবর্তে এখানে
ম্যাথমেটিক্যাল পদ্ধতিটা মূলত ট্রাইগোনোমেট্রিক্যাল বা ত্রিকোণমিতিক পদ্ধতিটা মূলত বেশি মাত্রায় ইউজ করা হয়। সমস্ত কনিক্যাল প্রজেকশন কিন্তু এই ধরনের নন পার্সপেক্টিভ প্রজেকশন বলা যেতে পারে, যেমন সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান প্যারালাল, এটা নন পার্সপেক্টিভ প্রজেকশন বলা যেতে পারে। এবং সিম্পল কনিক্যাল প্রজেকশনের একটা পরবর্তীতে সংশোধিত একটা রূপ বলা যেতে পারে বোনস প্রজেকশন। নন পার্সপেক্টিভ প্রজেকশন মূলত কনিক্যাল প্রজেকশন বা সাংকোব অভিক্ষেপ যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই ধরনের নন পার্সপেক্টিভ প্রজেকশন বলে আমরা অভিহিত করতে পারি। আর সেবারে একটা রয়েছে, দেখো, সেমি পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ সেমি প্রজেকশন ব্যাপারটা হচ্ছে এখানে কিছু অক্ষরেখা দ্রাঘিমা রেখা কিছু জিওমেট্রিক পদ্ধতিতে এবং কিছু স্যার প্রচুর ডিস্টার্ব, শোনাই যাচ্ছে না ভালো, শোনাই যাচ্ছে না ভালোভাবে। আচ্ছা আমি কিন্তু স্যার শুনতে পাচ্ছি পরিষ্কার। প্রবলেম হতে পারে, কারণ টিচমিন্ট অ্যাপটা একটু নেটটা হয়তো বেশি লাগে। বাড়িতে যদি কারো নেট প্রবলেম হয় তাহলে একটু অসুবিধা হতে পারে। আমি জানি না আমার প্রবলেম হচ্ছে কিনা, আমার এখানে ওয়াইফাই কানেকশনটা কেমন আছে বুঝতে পারছি না। এখানে তো ফুল নেটওয়ার্কই দেখাচ্ছে। তো কারা কারা ঠিকঠাক শুনতে পাচ্ছ আমাকে একটু রেসপন্স করো তো, ক্লাসে যারা জয়েন করেছো কারা কারা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? স্যার আমি ক্লিয়ারলি পাচ্ছি। স্যার আমিও শুনতে স্যার পাচ্ছি ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, গেলেও বোঝা যারা যাচ্ছে। শুনতে পাচ্ছ শোনো, ঠিক আছে, মাঝে মাঝে হতে পারে। তো যাই হোক, যারা ঠিকঠাক শুনতে একদমই ক্লিয়ার শুনতে পাচ্ছ না তারা পরবর্তীতে ইউটিউবে আপলোড করা ক্লাসটা দেখে নিও, পরবর্তীতে রেকর্ড ক্লাসটা। তো যাই হোক, এবারে আমরা সেমি পার্সপেক্টিভ কোনো একটা পজিশনের ক্ষেত্রে অক্ষরেখাগুলো প্যারালাল গুলো তোমার দেখা যাচ্ছে যে একটা জিওমেট্রিক পদ্ধতি গুলো ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে, আর এটা বিপরীতে বলা যেতে পারে যে গুলো ম্যাথমেটিক্যাল, প্যারালাল গুলো জিওমেট্রিক, এরকম ভাবে হতে পারে। তবে এর বিশেষ প্রচলন নেই। তবে সিম্পল কনিক্যাল প্রজেকশন এক্ষেত্রে দ্রাঘিমা রেখাগুলোকে এই পদ্ধতিতে আঁকা যেতে পারে। তো কনভেনশনাল প্রজেকশন বলে একটা প্রজেকশন রয়েছে, কনভেনশনাল প্রজেকশন, যেটাকে বলা হচ্ছে প্রচলিত অভিক্ষেপ, বাংলাতে প্রচলিত অভিক্ষেপ। এখানে সোর্স অফ লাইট নেই, এখানে ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তলও নেই, এবং সম্পূর্ণরূপে গাণিতিক ভাবে প্রজেকশনটা অঙ্কন করা হয়ে থাকে। এই প্রজেকশনের এক্সাম্পল গুলোর মধ্যে রয়েছে মলয়েডস প্রজেকশন, হামার্স প্রজেকশন, প্যারাবোলিক প্রজেকশন, এরকম বিভিন্ন প্রজেকশন রয়েছে। এগুলো মূলত প্রচলিত অভিক্ষেপ। প্রচলিত অভিক্ষেপের সংজ্ঞা দিতে গিয়ে বলা যেতে পারে যে বিশেষ বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য যখন সোর্স অফ লাইট ব্যতীত এবং ডেভেলপেবল সারফেস ব্যতীত যখন পুরোপুরি ম্যাথমেটিক্যাল অঙ্কন করা হয় তখন সেটাকে আমরা কনভেকশনাল প্রজেকশন বা প্রচলিত অভিক্ষেপ বলতে পারি। এবারে আমরা বেসড অন দ্য মেথড অফ কনস্ট্রাকশন, অর্থাৎ কনস্ট্রাকশন পদ্ধতি অনুযায়ী যদি আমরা দেখি ভাগ করা হচ্ছে, মূলত প্রথমে যেটা রয়েছে দেখো কনিক্যাল প্রজেকশন। কনিক্যাল প্রজেকশন কাকে বলে? অর্থাৎ সাংকোব অভিক্ষেপ। সাংকোব অভিক্ষেপের ক্ষেত্রে কি হয়, একটা শঙ্কু বা কোণ বিকাশযোগ্য তল হিসাবে অবস্থান করে, এটাকে বলে। এবং এই শঙ্কুর রূপে একটা স্ট্যান্ডার্ড প্যারালাল বা দুটি স্ট্যান্ডার্ড প্যারালাল থাকতে পারে, এগুলোকে আমরা কনিক্যাল প্রজেকশন বলতে পারি। যেমন সিম্পল কনিক্যাল প্রজেকশন, এবং এটার সংশোধিত রূপ বলা যেতে পারে বোন, তারপরে কনিক প্রজেকশন, সিনুসয়েডাল প্রজেকশন, এরকম কোন যেখানে একটা ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তল তখন কিন্তু এই ধরনের প্রজেকশন গুলো রয়েছে। এবারে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে একটা চোঙ বা সিলিন্ডার বা চোঙ একটা বিকাশযোগ্য তল বা ডেভেলপেবল সারফেস। এখানে বিভিন্ন এক্সাম্পল গুলো রয়েছে, তোমরা মনে রাখার চেষ্টা করো। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, ওটাকে আমরা বেলন বলতে পারি বাংলা। সিলথোমেট্রিক or Markov projection, গলস স্টিক প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বা বেলন অভিক্ষেপ বা চোঙাকৃতি অভিক্ষেপ, চোঙ অভিক্ষেপ। প্লেনার প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সারফেস
ডেভেলপেবল সার্ভিস হিসেবে কাজ করে প্রজেকশন এবং অ্যাজিমুথাল জেনিথাল প্রজেকশন অর্থাৎ দিকদর্শী অভিক্ষেপ যেগুলো রয়েছে সমস্ত ধরনের অ্যাজিমুথাল প্রজেকশন গুলো কিন্তু এই টাইপের প্লানার প্রজেকশন বা এখানে একটা সমতল পৃষ্ঠ একটা বিকাশযোগ্য তল হিসাবে গণ্য করা হয়। এবারে জেনিথাল প্রজেকশন ব্যাপারটা কি? জেনিথাল প্রজেকশনটাকে বাংলাতে আহ সমধ্য অভিক্ষেপ বা অভিক্ষেপ এরকম বলা হয়। তো যাই হোক, এই অভিক্ষেপের ক্ষেত্রে কি করা হয়, এই অভিক্ষেপের ক্ষেত্রে কল্পনা করা হয় যে একটা সমতল কাগজ সৃজনী ভূগোলকের উপর স্পর্শক স্থান করে, একটা সমতলী একটা কাগজ সেটা অবস্থান করে স্পর্শক রূপে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে একটা অভিক্ষেপের সেন্টার অফ প্রজেকশন একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে। মেরু অঞ্চলগুলো দেখানোর জন্য মেরু অঞ্চলকে স্পর্শ করে থাকে 90 ডিগ্রি সাউথ বা নর্থ, যেমন পোলার জেনিথিস্টোগ্রাফিক প্রজেকশন এরকম ধরনের একটা জেনিথাল প্রজেকশন বলা যেতে পারে। এবং পোলার অফ অরিজিন বা বলা যেতে পারে উৎপত্তি বিন্দু বা এখান থেকে দেখা হয় প্রজেকশনটাকে। তো সেই এখানে ভাগগুলো করা হয়ে থাকে। এগুলোর মধ্যে রয়েছে পোলার জেনিথাল প্রজেকশন, যেটা মেরু দেশীয় জেনিথাল প্রজেকশন। এক্ষেত্রে অভিক্ষেপ তলটি একটা মেরু বিন্দুতে স্পর্শ করে থাকে 90 ডিগ্রি সাউথ অথবা 90 ডিগ্রি নর্থে কিন্তু একটা ট্যানজেন্ট হিসাবে অবস্থান করে। তারপরে যেটা রয়েছে দেখো অবলিক জেনিথাল প্রজেকশন। অবলিক জেনিথাল প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, এখানে প্রজেকশন প্লেন যেটা অভিক্ষেপ তল যেটা এটা মেরু অথবা নিরক্ষরেখা এই দুটোর মধ্যে, মেরু এবং নিরক্ষরেখার মধ্যে যে কোনো বিন্দুতে কিন্তু এটা ট্যানজেন্ট বা স্পর্শকিতা হিসাবে হতে পারে। তারপরে ইকুয়েটোরিয়াল জেনিথাল প্রজেকশন বলা হচ্ছে নিরক্ষীয় ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কোনো বিন্দুতে ওখানে স্পর্শক রূপে থাকে। এবং বলা যেতে পারে যে এই আই পয়েন্ট বা পয়েন্ট অফ অরিজিনের উপর ডিপেন্ড করে বা নেত্রস্থলের উপর ডিপেন্ড করে এই অভিক্ষেপটা আবার 3 প্রকার হয়ে থাকে। মূলত এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নমনীক অভিক্ষেপ, যেটা নমনীক অভিক্ষেপের ক্ষেত্রে বলা যেতে পারে যখন আলোর উৎসটা গ্লোবের মোটামুটি কেন্দ্রে থাকে, যে জেনারেটিং গ্লোবটা থেকে প্রজেকশন করা হয় সেটার একদম কেন্দ্রে যদি অবস্থান করে তাহলে সেটাকে নমনীক অভিক্ষেপ বলা হয়। স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে মূলত সোর্স অফ লাইটটা ঠিক বিপরীতে অবস্থান করে, মানে কোনো একটা মেরু বিন্দুতে যদি মেইন পয়েন্টটা থাকে, অর্থাৎ যদি সেন্টার অফ মেরু বিন্দুতে ধরো 90 ডিগ্রি নর্থ, এই প্রজেকশনের সেন্টারটা বলা যেতে পারে সোর্স অফ লাইটটা হবে 90 ডিগ্রি, এরকম টাইপের হয় স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে। তারপরে রয়েছে অর্থোগ্রাফিক প্রজেকশন। এক্ষেত্রে লাইটটা মানে অসীম কোনো দূরত্বে থাকছে বা কোনো বলা যেতে পারে আহ আলাদা একটা জায়গা থেকে মানে সোর্স অফ লাইটটা আছে, সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। যাই হোক, অ্যাকর্ডিং টু মেরিটস প্রজেকশনের উপর ভিত্তি করে অর্থমুদ্রিক প্রজেকশন, যেখানে মূলত আকৃতি বজায় রাখার চেষ্টা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে মার্কেটর স্টিরিওগ্রাফিক প্রজেকশন, হোমোলথিক ইকুয়াল এরিয়া প্রজেকশন, অর্থাৎ এখানে এরিয়াটাকে বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রজেকশনের মধ্যে রয়েছে মূলত মলোয়েডস প্রজেকশন, সিনুসয়েডাল প্রজেকশন এগুলো রয়েছে। তারপর অ্যাজিমুথাল প্রজেকশন, দিকদর্শী অভিক্ষেপ তারিখটাকে সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করেন মার্কেটস জেনিথাল এই প্রজেকশন। ইকুইডিস্টেন্স প্রজেকশন, মূলত দূরত্বটাকে বজায় রাখার চেষ্টা করা, ইকুইডিস্টেন্স প্রজেকশন। এতক্ষণ আমরা প্রজেকশনের যে কনসেপ্ট গুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা সবাই শুনতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাবে। ক্লাসে যারা রয়েছে একটু জানাবে। হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক আছে, চলো আবার কন্টিনিউ করি। বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে দেখো আর সম্পর্কে একটু জানার চেষ্টা করি, এগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। পোলার জেনিথের স্টিরিওগ্রাফিক প্রজেকশন একটু জানি। গ্রাফিক্যাল কনস্ট্রাকশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সোর্স অফ লাইটটা এই পয়েন্টটায় রয়েছে। ধরো এখানে একটা ডেভেলপেবল সারফেস বা বিকশযোগ্য তল রয়েছে,
সোর্স লাইটটা এইখানটায় রয়েছে, বিপরীত মেরুতে রয়েছে। আচ্ছা, সেখানে রয়েছে, যাই হোক এই যে এই জায়গাটায় রয়েছে তোমার সোর্স অফ লাইটটা, এইখানে রয়েছে তোমার তোমার সোর্স অফ লাইটটা রয়েছে, এখানে রয়েছে ডেভেলপেবল সারফেস, এবং এখানে যে অক্ষরেখাগুলো রয়েছে এই এ বি সি ডি ই, এই যে আহ, যে রেখাগুলো এই মূলত রয়েছে, এখানে একটা এখানে একটা, এই যে রেখাগুলো রয়েছে এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে প্রতিস্থাপিত হচ্ছে, এ ড্যাশ বি ড্যাশ করে প্রতিস্থাপিত হচ্ছে। তো এবারে ট্রিগোনোমেট্রিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমত রেডিয়াস অফ দ্য বের করে নিই। এর একটা সূত্র রয়েছে, দেখো অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এবং ডেনোমিনেটর অফ আর এফ এর অ্যাকচুয়াল রেডিয়াসটাকে ভাগ করি, তখন আমরা অফ জেনারেটিং গ্লোব অর্থাৎ সৃজনী ভূগোলের ব্যাসার্ধটা আমরা পাই। এবং তার পরবর্তীতে আমরা কি করি, তার পরবর্তীতে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল কি রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করি, এবং রেডিয়াস অফ এনি প্যারালাল, প্রত্যেকটা প্যারালালের ব্যাসার্ধ, মানে এই যে যে প্যারালাল গুলো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, মানে এখান থেকে এইটা কতটুকু হবে, এখান থেকে এইটা কতটুকু হবে, এখান থেকে এইটা কতটুকু হবে, এই যে ব্যাসার্ধ গুলো রেডিয়াস অফ প্যারালাল, এটা আমরা বের করি 2r tan 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2। এইভাবে কিন্তু আমরা মূলত বের করে থাকি। তো এই 2r tan 90 ডিগ্রি মাইনাস পাই বাই 2 এই সূত্রটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো, এখানে মূলত আঁকা হয়েছে, এটা হচ্ছে একটা ডেভেলপেবল সারফেস, বিকাশযোগ্য তল, এটা এখানে সোর্স অফ লাইট সেন্টার ধরো, এখানে ধরো এই যে একটা অক্ষরেখা রয়েছে এই বরাবর, এই অক্ষরেখাটাকে আমরা এখানে, মানে এই পয়েন্টটাকে এখানে আমাদের তুলতে হবে, অক্ষরেখার ব্যাসার্ধটা নিতে হবে, মানে এখান থেকে এই বরাবর এন এম দূরত্ব এটা আমাকে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে দেখো, এইভাবে করে সি এক্স এস সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলা যেতে পারে, এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় দুটো বিপরীত কোণ যেটা রয়েছে সি এস এক্স, এই কোণটা ইকুয়াল টু কিন্তু এই কোণটা হবে। সুতরাং এই কোণটা equal to এই কোণটা হবে, আবার বলা যেতে পারে যে এন সি এক্স এর যে কোণটা রয়েছে, অর্থাৎ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কিন্তু পরিধিস্থ কোণ। সুতরাং বলা যেতে পারে যে এইটার দ্বিগুণ এইটা হবে, বা অনুরূপ বলা যেতে পারে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই পরিধিস্থ কোণটা হবে। সুতরাং আমরা বলতে পারি এন সি এক্স ইকুয়াল টু এন সি এই কোণটা ইকুয়াল টু বলা যেতে পারে এন সিই এন সিই, এই যে টোটাল যে কোণ 90 ডিগ্রি যে কোণ মাইনাস এই কোণটা, অর্থাৎ এই কোণটাকে আমরা ফাই দ্বারা চিহ্নিত কোণ করছি, অর্থাৎ ইকুয়াল টু এই টোটাল 90 ডিগ্রি কোণ মাইনাস এই ফাই কোণ। তাহলে এইভাবে আমরা কি এনসিএক্স যদি 90 ডিগ্রি মাইনাস ফাইভ হয়, তাহলে আমরা বলা যেতে পারে এইটা যদি 90 ফাইভ হয়, তাহলে এই যে যে কোণটা এইটা যদি এইটা হয়, তাহলে নিশ্চয়ই অর্ধেক হবে, অর্থাৎ আমরা বলতে পারি 90 ডিগ্রি সি এস এক্স এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই, তো আমরা বলতে পারি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় সবসময়। এবার এক্ষেত্রে আমি যদি দেখি সমকোণী একটা ত্রিভুজ পাচ্ছি, কোন ত্রিভুজ, এন এম ড্যাশ এন এম ড্যাশ আর হচ্ছে এস, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। হচ্ছে এইটা, এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অতিভুজ আমরা পেয়ে গেছি। এবারে আমরা ভূমি বাই লম্ব এই সূত্রে আমরা চলে আসবো। কোনটা ভূমি হচ্ছে এন এস, ভূমি হচ্ছে এন এস, লম্ব হচ্ছে এন এম ড্যাশ, লম্ব হচ্ছে এন এম ড্যাশ, এই যে এটা লম্ব। তাই এবারে ট্যান থিটার তো আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে ট্যান ট্যান থিটা। সুতরাং আমরা বলতে পারি এই লম্বটা উপরে লিখে ভূমিটা নিচে লিখে ইকুয়াল টু ট্যান থিটা বলতে পারি, যেহেতু এখানে ট্যান থিটা ইকুয়াল টু এই যে 90 ডিগ্রি মাইনাস ফাইভ হচ্ছে বিষয়টা। তো তার জন্য 90 ডিগ্রি ফাইভ বাই টু এটা হচ্ছে আর কি, এটা আমরা আগে দেখেছি এখানে এই বিষয়টা, এই যে এটা আমরা দেখেছি। সুতরাং এখানে আমরা এন ড্যাশ, অর্থাৎ এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা বের করব, সেক্ষেত্রে কি করা হবে, এন ইকুয়াল টু এই এন এস টা কিন্তু এর সঙ্গে গুণ হয়ে যাবে। এন এস টা কি এখানে এন এস এখানে এন এস টা কিন্তু এখানে আর, অর্থাৎ আর মানে রেডিয়াস, আর টু আর মানে হচ্ছে তোমার আহ ব্যাস আর কি। এখানে টু আর কি বোঝায়, এন এস মানে ব্যাসার্ধের দ্বিগুণ,
যে 2 90 ডিগ্রি -5/2 এইভাবে এই সূত্রে কিন্তু মূলত এই প্রজেকশনটা অঙ্কন করা হয়। এবার ইকুয়াল দিয়ে প্রজেকশনে চলে যাবে। এখানে নিরক্ষরেখা বরাবর যে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা এইভাবে যে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়, এই দ্রাঘিমা রেখাগুলোর দূরত্বগুলো কিন্তু সর্বদা সমান থাকে এবং দূরত্বটা নির্ণয় করার জন্য একটা কি বৃত্তের একটা পরিধি বলা যেতে পারে, যেহেতু টোটাল বৃত্তটা কিন্তু 360 ডিগ্রি রয়েছে এবং সেটাকে ইন্টারভেল দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। এবং নিরক্ষরেখার উপর অক্ষরেখাগুলোর দূরত্ব নির্ণয় করার জন্য যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে r sin φ। r sin φ কি করে সূত্রটা আসলো আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। দেখো, এখানে ধর ডিস্টেন্স আমাকে তুলে ধরতে হবে, এই ডিস্টেন্সটা আমরা বের করবো, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবার দেখো এখানে আমি এই বরাবর দাগ দিয়ে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি, রেক্টেঙ্গেল অঙ্কন করেছি, P' একটা আয়তক্ষেত্র, যার পিই যেটা রয়েছে দেখো, পিই কোনটা, P', এই যে রেখাটা, এই রেখাটার সমান্তরাল বলা যেতে পারে টি। তাহলে এইটার সঙ্গে সমান্তরাল ভাবে রয়েছে, সুতরাং বলা যেতে পারে যে পিওএম পিওএম যে বিষয়টা রয়েছে এটা যদি সমান্তরালই হয় তাহলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং এই সমকোণী ত্রিভুজের পিএমটা হচ্ছে লম্ব আর ওপিটা হচ্ছে একটা অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্ব এই সূত্রে যদি আমরা ফেলি, আমরা লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আমরা জানি সাইন। তো আমরা পিএম বাই ওপি ইকুয়াল টু যদি এই ডিস্টেন্সটা আমি যদি বের করতে চাই, পিএম বা P' এই ডিস্টেন্সটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা ইকুয়াল টু হবে ওপি সাইন ফাই। ওপি ব্যাপারটা কি, ওপি ব্যাপারটা হচ্ছে তোমার রেডিয়াস অফ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং পিএম ইকুয়াল টু হবে, এই ডিস্টেন্সটা হবে r sin φ। আর মানে এখানে রেডিয়াস বোঝাচ্ছে। এভাবে ক্যালকুলেশন করতে হবে, রেডিয়াস বের করতে হবে, গুলো দেখতে হবে এবং প্যারালাল সুক্সেসিভ অর্থাৎ রেখা যদি অক্ষরেখা করি তার যে ডিস্টেন্সটা হবে সেটা হবে এরকম, ডি ইকুয়াল টু মানে অক্ষরেখা বরাবর যে মেরিডিয়ান গুলো অঙ্কন করা হবে সেইগুলোর ডিস্টেন্স গুলো হবে এরকম টাইপের, 2πr/360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। তো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল দিয়ে প্রজেকশন ব্যাপার দেখলাম। এবারে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড, এক্ষেত্রেও সেম ভাবে প্রথমে আমরা আর এর মান বের করবো, সিলেক্টেড প্যারালালস গুলো দেখবো, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল ইকুয়াল টু r cot φ এর মাধ্যমে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালালটা আমরা বের করে নেব। তারপরে পরবর্তীতে ওইটার ভিত্তিতে আমরা অন্যান্য প্যারালালস গুলো আমরা অঙ্কন করে নেব। তো এই আর কি করে আসলো আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, এটা ধরো একটা কোণ বা শঙ্কু রয়েছে এখানে, ওটা এখানে ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তল। এক্ষেত্রে যদি দেখা হয় যে এইখানে যে অক্ষরেখাটা রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালালটা আমরা প্রজেকশনের মাধ্যমে অঙ্কন করতে হবে। ধরো তাহলে কি করতে হবে, দেখো এইভাবে করে যদি আমরা আমরা দেখতে পাচ্ছি যে ভিপিও ব্যাপারটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মধ্যে পড়ে যাচ্ছে, যার ভিপিও এই কোণটা একটা সমকোণ বলে যেতে পারে। এবার আমরা জানি হচ্ছে cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ট্যান এর উল্টো হচ্ছে cot, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান এর উল্টো হচ্ছে cot, cot থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমিটা হচ্ছে তোমার ভিপিটা হচ্ছে এখানে ভূমি আর লম্বটা হচ্ছে তোমার ওপি। তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু ভিপি বাই ওপি, বলতে পারি cot থিটা ইকুয়াল টু ভিপি বাই ওপি। এবার দেখো ভিপির মান বের করতে হবে, ওপি মানে কি, ওপি সেখানে আর, ঠিক আছে, রেডিয়াস বোঝাচ্ছে। তাহলে ভিপি ইকুয়াল টু r cot φ। এভাবে কিন্তু প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধ এখান থেকে এখানে যে ডিসটেন্স এটা আমরা কিন্তু অনায়াসেই বের করতে পারি। এবারে বোনস প্রজেকশনের ক্ষেত্রে সেম ভাবে করা হয়, মূলত r cot φ, ওটা তো দেখালাম আগেই, এইভাবে করা হয়। এবং এখানে মূলত এই যে ডিস্টেন্স গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অক্ষরেখায় এই ডিস্টেন্স গুলো কিন্তু মানে এর মধ্যে যে ডিস্টেন্স এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এবং এটা বের করার জন্য আবার এই সূত্রটা ইউজ করে 2πr cos φ ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল, এভাবে করে কিন্তু বিষয়টা করা। এটা জেনে দেখো বোনস প্রজেকশনের ক্ষেত্রে।
এবারে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে এটা মূলত মেরু প্রদেশীয় অঞ্চল দেখানোর জন্য উপযুক্ত। কনিক্যাল প্রজেকশনটা মূলত অক্ষাংশ নাতিশীতোষ্ণ অঞ্চল দেখানোর জন্য উপযুক্ত। কনিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনটা মূলত ল্যাম্বার্ট তুলে ধরেছিলেন আবিষ্কারকর্তা। এগুলো হচ্ছে মধ্য অক্ষাংশের দেশগুলোর কোনো কোনো উপাদান দেখানোর জন্য উপযুক্ত। কনিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন টু স্ট্যান্ডার্ড প্যারালাল, যেটা অ্যালবার্টস প্রথম আবিষ্কার করেছিলেন। এগুলো একটু তোমরা দেখে নিও পরবর্তী ক্ষেত্রে। আচ্ছা, এতক্ষণ যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেবারে প্রজেকশনের আরো একটা বিষয় নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, ম্যাপ প্রজেকশনের মধ্যে ইউটিএম প্রজেক্ট আমরা আলোচনা করব। ইউটিএম প্রজেকশনের আলোচনা খুবই প্রাসঙ্গিক, কারণ বর্তমানে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাপারটা, যে ওপেন সিরিজের ম্যাপটা বেশি ইউজ করা হয় কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ক্ষেত্রে ওপেন সিরিজের ম্যাপটা কিন্তু বেশি মাত্রায় ইউজ করা হয়। সুতরাং এই ইউটিএম প্রজেকশন কিন্তু ওটা করা হয় মূলত ইউটিএম প্রজেকশনের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই তোমার ওই টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে ওপেন সিরিজের যে ম্যাপ গুলো থাকে, সেই ওপেন সিরিজের ম্যাপ গুলো কিন্তু এই ইউটিএম প্রজেকশনে মূলত অঙ্কন করা হয়ে থাকে। সুতরাং এই ইউটিএম প্রজেকশনের আলোচনাটা আমাদের চেষ্টা করতে হবে। ইউটিএম প্রজেকশনের ইউটিএম এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর। বাংলা করলে দাঁড়াচ্ছে সারা বিশ্বজনীন আড়াআড়ি মার্কেটর অভিক্ষেপ। তো এই অভিক্ষেপটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ইউটিএম প্রজেকশন। তো আমরা যদি দেখি এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে ইউটিএম প্রজেকশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিএম এর ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, আহ এর উপর বেস করেও কিন্তু ইউটিএম প্রজেকশনটা আঁকা হয়, মানে ইউটিএম প্রজেকশনটা করা হয় নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে। যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে ওপেন সিরিজের ম্যাপ গুলো, সেটা ডাব্লিউজিএস ডেটাম, এটা তোমরা জেনে রাখো। ডাব্লিউজিএস ডেটাম রয়েছে। ডাব্লিউজিএস এর ফুল ফর্মটা হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। এই ডেটামটা ওই ওপেন সিরিজের ম্যাপ গুলো চিহ্নিতকরণের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এবার মার্কেটর সিস্টেম না প্রজেকশনের ক্ষেত্রে সার্ভে? নর্মাল। হ্যাঁ, বলো। স্যার সিস্টেম কি সার্ভে? ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম না সার্ভে? ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম হবে এটা। হ্যাঁ, এটা মূলত যুধিষ্ঠির হাজরার বইতে এরকম আছে। এটা ওয়ার্ল্ড জিওডেটিক ওকে, সিস্টেম। এটা ঠিক আছে। এই বলা হচ্ছে এটাকে। দেখো, তারপরে হ্যাঁ, এখন যেটা রয়েছে মার্কেটর পজিশনের ক্ষেত্রে, এটাও সিলিন্ডার, এটাও মার্কেটর পজিশনের ক্ষেত্রে দেখো ব্যাপারটা এরকম ভাবে থাকে আর কি। সিলিন্ডারটা এইভাবে এটা ধরো নিরক্ষরেখা, এই নিরক্ষ রেখাটা এইভাবে স্পর্শকূপে থাকে। কিন্তু ট্রান্সভার্স মার্কেটরের ক্ষেত্রে এই যে সিলিন্ডারটা আর কি, সিলিন্ডারটা কিন্তু এইভাবে আড়াআড়ি ভাবে থাকে। এই আড়াআড়ি ভাবে থাকে বলে কিন্তু এর নামটা হয়েছে ট্রান্সভার্স মার্কেটর। তো যাই হোক, এটা আড়াআড়ি ভাবে থাকে বলে এরকম কতগুলো বিষয় রয়েছে। এখানে আমরা ইউটিএম জোন কাকে বলে, জেনারেটিং গ্লোব ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। তো জেনারেটিং গ্লোব, এবং এটা হচ্ছে ডেভেলপেবল সার্ফেস একটা। এখানে একটা চোঙ বা সিলিন্ডার একটা ডেভেলপেবল সার্ফেস, সেক্ষেত্রে সেন্ট্রাল মেরিডিয়ান, মাঝখানে যে মেরিডিয়ান বা সেন্ট্রাল মেরিডিয়ান। এইভাবে এই বিষয়গুলো আমরা জেনে রাখার চেষ্টা করব। 6 ডিগ্রি ব্যবধানে কিভাবে কি হচ্ছে, মাঝখানে যেটা তৈরি হচ্ছে এটা সেন্ট্রাল মেরিডিয়ান, 3 ডিগ্রি এই পাশে থাকছে, 3 ডিগ্রি এই পাশে থাকছে। এরকম বিভিন্ন কিছু আলোচনা রয়েছে এখানে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে আমি এইখানে চলে আসছি। আচ্ছা, এইটা প্রথমে দেখাই তাহলে বুঝতে পারবে। বোঝার চেষ্টা করো, এটা একটু জটিল বিষয়, আমি চেষ্টা করছি সহজে বিষয়টা। হ্যাঁ, এই প্রজেকশনের ক্ষেত্রে এই যে ছোট ছোট গ্রিড গুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট গ্রিড গুলো কিন্তু বলা যেতে পারে এগুলোকে গ্রিড জোন বলা হয়। ছোট ছোট গ্রিড, প্রত্যেকটা গ্রিডকে বলা হচ্ছে গ্রিড জোন। এরকম অনেক গ্রিড জোন রয়েছে, এবং এই গ্রিড জোন অঙ্কন করার জন্য প্রথমত যেটা করা হয়, এই গ্রিড সিস্টেমের গ্রিড গুলো অঙ্কন করার জন্য
কতগুলো ইউটিএম জোনে ভাগ করা হয়। ইউটিএম জোন কোনগুলো বলতো? এই যে লম্বালম্বি যে ভাগগুলো রয়েছে এগুলো হচ্ছে ইউটিএম জোন। যেমন এটা ধরো মূল মধ্যরেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার এইদিকে হচ্ছে তোমার 180 ডিগ্রি, এদিকে তোমার পশ্চিম দিক। এটা হচ্ছে তোমার পূর্ব দিক, এটা 180 ডিগ্রি এইদিকে রয়েছে, 180 ডিগ্রি এদিকে রয়েছে, এটা পূর্ব পশ্চিম। তো যাই হোক, এই মূল মধ্যরেখার সাপেক্ষে মূলত ডিগ্রি পশ্চিম থেকে শুরু করে এরকম 6 ডিগ্রি ব্যবধান, 6 ডিগ্রি ব্যবধানে এরকম একটা করা হয়েছে। 6 ডিগ্রি ব্যবধান, তারপরে 6 ডিগ্রি নিয়ে এটা মানে 180 ডিগ্রি ওয়েস্ট থেকে, এর থেকে 6 ডিগ্রি করলে কত হচ্ছে, 174 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত প্রথম যে ইউটিএম জোনটা রয়েছে তার বিস্তার আর কি। আবার এদিকে যেটা দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি থেকে এইদিকে সেটা ইস্টের দিকে চলে যাচ্ছে, যে মূল মধ্যরেখা যেটা রয়েছে 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ইস্ট পর্যন্ত রয়েছে 31 নম্বর ইউটিএম জোন। এগুলোর নামকরণ করা হয়েছে 1, 2, 3 করে, হ্যাঁ, 1, 2, 3 করে এরকম রয়েছে। ধরো 180 থেকে 180 ওয়েস্ট থেকে 174 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত ওয়ান ওয়ান ইউটিএম জোন। তারপরটা রয়েছে 2 নাম্বার ইউটিএম জোন। এরকম ইউটিএম জোনের নাম্বার গুলো দেওয়া রয়েছে। এবং লাস্টের যেটা রয়েছে 60। 60 কেন হচ্ছে, 60খানা কেন হবে বলতো? টোটাল যেহেতু তোমার 360 ডিগ্রি রয়েছে এবং প্রতিটা ইউটিএম যে ব্যবধান মানে ডিগ্রির যে ব্যবধানটা সেটা হচ্ছে 6 ডিগ্রি। প্রতিটা 6 ডিগ্রি করে ব্যবধান থাকার জন্য কিন্তু এরকম করলে এরকম মূলত 60খানা ইউটিএম জোন কিন্তু আমরা পাবো। তাহলে লম্বালম্বি যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে ইউটিএম জোন। এইবার এইভাবে যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলোকে বলা হচ্ছে তোমার ল্যাটিটিউড ব্যান্ড, অর্থাৎ অক্ষাংশ ব্যান্ড। ইউটিএম এর অক্ষাংশ ব্যান্ড গুলো হচ্ছে যে এইগুলো। এইগুলোর নামকরণটা করা হয়েছে আমরা একটু দেখে নেবো। নামকরণের আগে দেখতে পাবো যে এটা উত্তর দক্ষিণ বরাবর রয়েছে। এইটা 0 ডিগ্রিটা হচ্ছে এটা নিরক্ষরেখা ধরো। অক্ষরেখার উত্তর এবং দক্ষিণ আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 8, 16 এরকম করে মানে 8 করে বাড়ছে এবং লাস্টে 80। এদিকে রয়েছে 10টা, উপর দিকে রয়েছে 10টা, কিন্তু নিচের দিকে 8 করে 80 অব্দি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, যে 80 ডিগ্রি দক্ষিণ প্রথম অক্ষাংশ যে ব্যান্ডটা সেটা চিহ্নিতকরণ করা হয়েছে সি দ্বারা। এই প্রথম যে লাইনটা, এই লাইনটা চিহ্নিতকরণ করা হয়েছে তোমার সি দ্বারা। হুম, তারপরে রয়েছে ই, এফ, জি, এইচ, আই, জে। আইটা এখানে নাই। এইচ এর পরে জে হয়ে গেছে, কে হয়ে গেছে, এ, এম। নিরক্ষরেখা পার হলে পরে তারপরে রয়েছে ওটা নেই। তারপরে দেখো পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ এরকম বিষয় রয়েছে। এবং এগুলো কিন্তু মূলত এই 8 ডিগ্রি করে ব্যবধান রয়েছে, 0 থেকে 8, 16, 24 এরকম করে ব্যবধান রয়েছে। হম অক্ষরেখাগুলো এরকম করে ব্যবধান রয়েছে এবং লাস্টেরটা দেখতে পাচ্ছি 72 থেকে ডাইরেক্ট 84 হয়ে 12 ডিগ্রি ব্যবধানটা হয়ে যাচ্ছে এখানে। এটা মূলত এই সাইডের কিছু দেশ মূলত ঠিকঠাক পাওয়া যায়, উত্তর গোলার্ধের কিছু দেশ। তো সেইগুলো দেখানোর জন্য কিন্তু মূলত এটা করা হচ্ছে, এই ব্যতিক্রমটা করা হয়েছে। থেকে 72 থেকে মূলত 84 ডিগ্রি নর্থের ওই পোর্শনটা আর কি, অর্থাৎ এক্স ল্যাটিটিউড ব্যান্ড যেখানে রয়েছে, এক্স ল্যাটিটিউড ব্যান্ড সেটার ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের করা হয়েছে। তো যাই হোক, আমরা এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি, অক্ষরগুলোর মধ্যে দুটো অক্ষর বাদ হয়েছে। প্রথমত তো এইটা রয়েছে, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আইটাকে বাদ দেওয়া হয়েছে। এটা দেখতে একের মতো হয় তার জন্য আইটাকে বাদ দেওয়া হয়েছে। এবং এদিকে ওটাকে বাদ দেওয়া হয়েছে কারণ ওটা দেখতে জিরোর মতো হয় বলে ওটাকে বাদ দেওয়া হয়েছে। এই দুটো অক্ষরকে বাদ দিয়ে পরবর্তীতে এক্স এর পরে ওয়াই, জেড, দেখো এ থেকে জেড পর্যন্ত করা হয়েছে দুটোকে বাদ দিয়ে, অর্থাৎ 26টা লেটার, দুটোকে বাদ দিলে 24টা থাকে। অর্থাৎ এরকম আমরা দেখতে পাচ্ছি ল্যাটিটিউড ব্যান্ডের সংখ্যা যদি দেখি তাহলে টোটাল ব্যান্ড কিন্তু মূলত 24টা। তো যাই হোক, এরকম ভাবে ল্যাটিটিউড ব্যান্ড গুলো আমরা দেখতে পাচ্ছি, টোটাল এরকম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ল্যাটিটিউড ব্যান্ডের অক্ষাংশ গুলো কিন্তু এরকম টাইপের রয়েছে। এই ল্যাটিটিউড ব্যান্ড যেটা অক্ষাংশগুলো, এবং এদিকে রয়েছে যে ইউটিএম জোন, ইউটিএম জোনের নাম এই
এই ইউটিএম জোন গুলো এইভাবে রয়েছে, এইগুলো আর এইদিকে রয়েছে আমার এইগুলোর সাথে কিন্তু আমরা মূলত কোন একটা গ্রিড জোন গুলো কিন্তু চিহ্নিতকরণ করে থাকছি। গ্রিড জোন গুলো আমরা পাচ্ছি, প্রতিটা যে গ্রিড রয়েছে এগুলো আমরা পাচ্ছি। তাহলে এই গ্রিড জোন গুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার এই ল্যাটিটিউড ব্যান্ড এবং হচ্ছে তোমার ওই ইউটিএম জোন যেগুলো রয়েছে, ইউটিএম জোন এবং ল্যাটিটিউড ব্যান্ড বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে চলে যাবো। আমাদের ভারতের ক্ষেত্রে এই এই ইউটিএম জোন গুলো এগুলো রয়েছে, এটা আমরা পড়ানোর ক্ষেত্রে বিষয়টা আমি দেখিয়েছিলাম ওপেন সিরিজের ম্যাপের ক্ষেত্রে। এবারে ইউটিএম জোনের ক্ষেত্রেই আরো কতগুলো বিষয় রয়েছে, দেখো বোঝানোর চেষ্টা করছি। ইউটিএম এর যে স্থানাঙ্ক পদ্ধতিটা রয়েছে, স্থানাঙ্ক পদ্ধতিটা যদি আমরা দেখি তাহলে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ কার্টেসীয় বা সেটাকে আয়তক্ষেত্রিক অভিক্ষেপ আয়তক্ষেত্রিক স্থানাঙ্ক পদ্ধতি তুলে ধরা হয়। এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম বিষয়টা থাকে আর কি। তো যাই হোক, আমরা টোটালি এক্স অক্ষটা কিন্তু এখান থেকে মূলত ধরে থাকি। এটা হচ্ছে টোটালি এক্স অক্ষ আর কি, মাঝখানে নিরক্ষরেখা বরাবর যেটা থাকে এটা হচ্ছে এক্স। তো এক্স অক্ষের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়, এক্স অক্ষ বরাবর ইস্টিং নর্থিং এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। ইস্টিং নর্থিং ব্যাপারটা কে বলা হচ্ছে, কিভাবে স্থানাঙ্ক পদ্ধতিগুলো দেখা হচ্ছে, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হচ্ছে এটাকে, অর্থাৎ আয়তক্ষেত্রিক বা যেহেতু ডেকার্টি ইনি এই স্থানাঙ্ক পদ্ধতিটা ইউজ করেছিলেন, তার নাম অনুসারে এটাকে কার্টেসিয়ান স্থানাঙ্ক পদ্ধতি বলা হচ্ছে। ইউটিএম অভিক্ষেপের ক্ষেত্রে প্রতিটা অক্ষরেখা, প্রতি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে গ্রিড গুলো জালিকাগুলো গঠন করে, এবং এই জোনগুলোকে জোনগুলোকে যদি আমরা দেখি, মধ্য যে মধ্য দ্রাঘিমা রেখা থেকে ওয়াই অক্ষ ধরা হয়। মানে এই যে যে 6 ডিগ্রি করে ব্যবধান রয়েছে, যে এই একটা 6 ডিগ্রি একটা 6 ডিগ্রি, এই 6 ডিগ্রির মধ্যে যে মধ্য দ্রাঘিমা রেখাটা থাকে, 6 ডিগ্রির মধ্যে যে যে এইটুকু 6 ডিগ্রি ব্যবধান, এর মধ্যে দ্রাঘিমা রেখাটা থাকে, এই যে যে দ্রাঘিমা রেখাটা রয়েছে এইটার সাপেক্ষে এই ওয়াই অক্ষ, এটা কি বলা হচ্ছে ওয়াই অক্ষ, এই মধ্য দ্রাঘিমা রেখা বরাবর যেটা রয়েছে এটাই হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক, যেটাকে আমরা কিন্তু নর্থিং বলে থাকি, এই অক্ষ বরাবর উপরে নিচে যে স্থানাঙ্ক পদ্ধতি সেটাকে আমরা নর্থিং বলে থাকি। আর রয়েছে যেটা এক্স অক্ষ, এক্স অক্ষ মূলত নিরক্ষরেখাটাকে দেখা হয়। এই এক্স বরাবর যেটা দেখি সেটাকে আমরা স্ট্রিং বলে থাকি, আর ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক গণনা করা হয় সেটাকে আমরা সাধারণত নর্থিং বলে থাকি। আচ্ছা, নর্থিং স্ট্রিং ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি তোমাদের, দেখো। তো এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে দেখা হয় যে এখানে নর্থিং স্ট্রিং যে ব্যাপারটা রয়েছে, আচ্ছা এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর নর্মালি উপরে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াই। তো এইটা যদি জিরো হয়, তাহলে দেখা যাবে এই নিচের অংশগুলো কিন্তু মাইনাসে চলে আসবে, উপরের অংশগুলো প্লাসে। তো এইটা ঋণাত্মক সংখ্যাগুলোকে জন্য কি করা হয়, এই ঋণাত্মককে বাদ দেওয়ার জন্য অক্ষরেখার যে ব্যাপারটা, এই নর্থিং ব্যাপারটাকে 1 মিটার ধরা হয়, 1 কোটি মিটার ধরা হয়, এইটাকে 1 কোটি মিটার ধরা হয়। এবং এর যে দক্ষিণ অংশটা রয়েছে, এই দক্ষিণ অংশটাই কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কমতে থাকে। এদিকে ধরো কিছুটা মিটার যদি যাওয়া যায় 1 কোটি থেকে কম হবে, কত মিটার এইদিকে যাবে তত 1 কোটি থেকে ধীরে ধীরে কম হবে। এটা দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বলি। উত্তর গোলার্ধের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, উত্তর গোলার্ধের ক্ষেত্রে তখন রেখার যে মানটা, নিরক্ষরেখার যে ব্যাপারটা, এটা কিন্তু 0 মিটারই থাকে, এটা 0 মিটারই থাকে এবং আস্তে আস্তে উপরের দিকে বাড়ে। পরে তো সবই তো এটা ধনাত্মকই হবে, তো তার জন্য কোনো প্রবলেম হয় না। তো এই ব্যাপারটা দেখো, নিরক্ষরেখার ক্ষেত্রে দক্ষিণে যদি আমি রাজ্যের ক্ষেত্রে, তাহলে তার যে
নর্থিং ব্যাপারটা এখানে হচ্ছে নিরক্ষরেখায় হচ্ছে 1 কোটি মিটার এবং নিচের দিকে আস্তে আস্তে কমতে থাকছে যত মিটার যাবে। আর উপরের দিকের ক্ষেত্রে নিরক্ষরেখায় 0 মিটার ধরা হচ্ছে, উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকছে। এবং এই যে তোমার যেটা বললাম যে ওয়াই অক্ষ বরাবর যে স্ট্রিং ব্যাপারটা, ওয়াই অক্ষ বরাবর যেটা ওয়াই অক্ষ বরাবর যে নর্থিং ব্যাপারটা দেখা হচ্ছে, দেখো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে এবং নিচের দিকে এই বিষয়টা তো বললামই। তো এবারে এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তো এক্স বিষয়টা বরাবর যে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা মেরিডিয়ান মাঝখানে, এই যে মাঝখানে যেটা থাকছে দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এইবার ভাগ করার ক্ষেত্রে এই মাঝখানে যেটা রয়েছে, মাঝখানেরটাকে 5 লাখ মিটার, মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে 5 লাখ মিটার ধরা হয়। মানে এই বরাবর এই যে সেন্ট্রাল মেরিডিয়ানটা রয়েছে এটাকে 5 লক্ষ মিটার ধরা হয় এবং সেন্ট্রাল মেরিডিয়ান থেকে 3 ডিগ্রি এই দিকে মূলত আস্তে আস্তে কমতে থাকে এবং একদম এই পাশে এখানে জিরো হয়, মূলত আস্তে আস্তে জিরো হয়ে যায়, 3 ডিগ্রি এখানে জিরো হয়ে যায় এবং জিরো থেকে আস্তে আস্তে এখানে গিয়ে তোমার 5 লাখ মিটারে চলে যায় এবং এইদিকে 5 লাখ মিটার থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। এই কিন্তু মূলত এইভাবে মূলত এই 5 লাখ মিটারের হিসাবে স্ট্রিং কনভার্ট করা হয়, অর্থাৎ এই 5 লাখের এই দিকে সাধারণত হচ্ছে যে বাড়তে থাকে এবং 5 লাখের এই পশ্চিম দিকে আস্তে আস্তে কমতে থাকছে। এভাবে আমরা স্ট্রিং ব্যাপারটাকে গণনা করতে পারি। আর নর্থিং ব্যাপারটার ক্ষেত্রে গোলার্ধের ক্ষেত্রে এটা 1 কোটি মিটার আস্তে আস্তে উপরের দিকে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে এটা 0 মিটার আস্তে আস্তে উপরের দিকে বাড়বে, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এটা হচ্ছে 1 কোটি মিটার আস্তে আস্তে নিচের দিকে, দক্ষিণ গোলার্ধের নিচের দিকে আস্তে আস্তে কমবে। তো এবারে এই যে বিষয়গুলো বোঝালাম সাপেক্ষে পরে তোমরা বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে তোমাদের। দেখো একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। বলছে ইউটিউব জোনের মধ্য দ্রাঘিমা রেখা থেকে মধ্য দ্রাঘিমা 130 মিটার পশ্চিমে রয়েছে। পশ্চিমে রয়েছে, পশ্চিমে মানে তোমার পশ্চিমে মানে হচ্ছে তোমার এই দিকটায় রয়েছে, এই দিকটায় 130 মিটার। তাহলে এই জায়গাটাকে আমরা বলেছিলাম কত, 5,000, 5 লক্ষ মিটার। এই জায়গাটাকে আমি যদি 5 লক্ষ মিটার বলি তাহলে এর এই দিকে পশ্চিমের দিকে কিন্তু এটা কিন্তু কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এ স্থানের স্ট্রিংটা কিভাবে নির্ণয় করবে, এ স্থানের স্ট্রিংটা হবে তোমার 5 লাখ মিটার মাইনাস 130 মিটার ইকুয়াল টু এইটা হবে। এরকম কোন এমসিকিউ কোশ্চেন আসতেই পারে পরীক্ষায়। তারপরে দেখো আরেকটা স্থান রয়েছে, বি স্থানটা দেখো, বি করছে 98 মিটার পূর্বে। তাহলে এইটা যদি 5 লাখ মিটার হয়, এর পূর্ব দিকে যদি 98 মিটার অবস্থান করে, নিশ্চয়ই এইদিকে মাইনাস হচ্ছে এইদিকে প্লাস হচ্ছে, পূর্ব দিকে প্লাস হচ্ছে পশ্চিম দিকে মাইনাস হচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে। আর মাঝখানে হচ্ছে 5,000 মিটার। তাহলে এক্ষেত্রে এইদিকে বিয়োগ করে যেটা হচ্ছে এইটা অ্যান্সার হচ্ছে, আর এইদিকে তোমার যোগ করে যেটা হচ্ছে 5 লাখ মিটার কত মিটার বেশি, এখানে দেখো রয়েছে 98 মিটার পূর্বে। পূর্বে মানে এটা যোগ হয়ে যাচ্ছে, পূর্ব মানে এইদিকে ডান দিকে চলে আসলে সেটা যোগ হয়ে যাচ্ছে, পূর্ব দিকের এইটা হবে। এইবার এই দুটো স্থানের মধ্যে মাঝখানের যে পার্থক্যটা, মানে ধরো এ স্থানটা রয়েছে এইখানটায়, এ স্থানের ব্যাপারটা আমরা দেখলাম, বি স্থানটা রয়েছে এইখানে। তাহলে এখানে এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য ব্যাপারটা যদি আমরা দেখি, এ স্থানের স্ট্রিংটা এইটা, বি স্থানের স্ট্রিংটা এইটা, তাহলে এইটা বেশি আর এটা কম, এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে এটাই হচ্ছে পার্থক্য, অর্থাৎ এ আর বি দুটো স্থানের মধ্যে যে দূরত্ব সেটা হবে 228। আচ্ছা, অঙ্কটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার উত্তরদের ক্ষেত্রে, নর্থিং এর ক্ষেত্রে মূলত আমরা যেটা বলছিলাম, উত্তরদের ক্ষেত্রে মানে উপরের দিকে যে নর্থিং ব্যাপারটা যদি আমরা দেখি, এখানে জিরো ধরা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে বলেছিলাম। এবার দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এটাকে তখন জিরো ধরা হয় না, তখন 1 কোটি মিটার ধরা হয়, নিচের দিকে আস্তে আস্তে কমতে থাকে। এটা দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ধরা কোন একটি স্থান নিরক্ষরেখার উত্তরে এত মিটার করলে স্থানটির নর্থিং হবে, তাহলে উত্তরে আছে জিরোর সঙ্গে
0 0 দিয়ে করা হয় কারণ উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ এটা বোঝানোর জন্য কিন্তু এই টাইপের করা হয়। আচ্ছা, দুটোই কিন্তু নর্থিং, দক্ষিণ গোলার্ধে হলে নর্থিং, উত্তর গোলার্ধে নর্থিং। উত্তর গোলার্ধের ক্ষেত্রে আগে কত 0 দেওয়া হয় পারি যে এটা নর্থিং, অর্থাৎ উত্তর গোলার্ধ নর্থিংটা বোঝাচ্ছে। এবার নিরক্ষরেখা থেকে দক্ষিণে 1 কিলোমিটার এত মিটার দূরে অবস্থান করলে এটাকে মিটারে কনভার্ট করলে 1436 মিটার হয়। যেহেতু এটা দক্ষিণে রয়েছে, এটা নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধে যদি অবস্থান করে তাহলে এটা 1 কোটি থেকে কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 কোটি মাইনাস এত মিটার ইকুয়াল টু এত মিটার নর্থিং, এরকম বিষয়টা হয়ে যাচ্ছে। এবারে গুলো বিষয় তোমাদের একটু দেখায়, দেখো 46 কে এত মিটার স্ট্রিং এত মিটার নর্থ। এই ক্ষেত্রে 46 কে কি বোঝাচ্ছে? এটা একটা গ্রিড জোনকে ইন্ডিকেট করছে। 46 কে, 46 টা একটু কোথায় দেখো, 46টা কোথায় রয়েছে? এইখানে, এই বরাবর দেখতে হবে, এই বরাবর কে কোথায় আছে। আছে এরকম ভাবে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে এসে এই যে যে গ্রিড জোনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 46 কে। এবার এই 46 এর অক্ষাংশগত ব্যবধান, দ্রাঘিমাংশগত ব্যবধান তুমি কিন্তু পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে? এই 46 কে এইভাবে কিন্তু হিসাব করে করে তুমি কিন্তু পেয়ে যাবে। এটা যদি 60 ডিগ্রি ইস্ট হয়, 60-এর পরে 66, 68, 66-র পরে 72, 6 ডিগ্রি করে করে ওর কিন্তু অক্ষাংশগত দ্রাঘিমাংশগত ব্যবধান তুমি পেয়ে যাবে এই জায়গাটার। আবার এটা যদি কে কে ব্যাপারটা রয়েছে, কে যে ল্যাটিটিউড ব্যান্ডটা রয়েছে এটা কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে, অক্ষাংশের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রি সাউথ সাউথ থেকে 24 ডিগ্রি সাউথের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে। তাহলে এটা থেকে আমরা কিন্তু সহজেই আমরা বলতে পারি যে এটা কোন জায়গায় অবস্থান করছে। আমরা দেখো 16 থেকে 24 যেটা বলছিলাম, এই ইউটিএম গ্রিড জোনের মধ্যে অবস্থান করছে 90 ডিগ্রি পূর্ব থেকে 96 ডিগ্রি পূর্ব, এটাও আমরা দেখলাম। অর্থাৎ ইউটিএম জোনটা 46, ইউটিএম জোনটা হচ্ছে 46 নাম্বার, আর অক্ষাংশ ব্যান্ড বা ল্যাটিটিউড ব্যান্ডটা হচ্ছে কে তে অবস্থান করছে, এটা অন্তর্গত। এইবারে তারপরে যেটা রয়েছে দেখো, এত মিটার ইস্ট, এত মিটার ইস্টিং। এত মিটার ইস্টিং মানে বুঝতে পারছো, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ মিটারের বেশি আছে। 5 লক্ষ মিটারের বেশি আছে মানে এটা পূর্বে অবস্থিত হবে না পশ্চিম অবস্থিত হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। পূর্ব দিকে হলে 5 লক্ষ মিটারের বেশি হবে, আমি আগেই বলেছি। পশ্চিম দিকে কম হবে। তাহলে 5 লক্ষ মিটারের বেশি আছে যেহেতু, এটা কিন্তু অবশ্যই পূর্ব দিকে অবস্থিত হবে। এবং এটা আহ দিকে অবস্থিত হবে অবশ্যই। ইউটিএম জোনের মধ্য দ্রাঘিমারেখা থেকে এত মিটার পূর্ব দিকে, মানে কত মিটার এটা থেকে 5 লক্ষ করে দেবে। কত মিটার মানে মাঝখানে যে মধ্য দ্রাঘিম, সেন্ট্রাল মেরিডিয়ান, সেটার এই যে এইটার থেকে কত মিটার পূর্বে রয়েছে, তাহলে এইটা বরাবর হচ্ছে 5 লক্ষ। তাহলে এইটা থেকে আমরা যদি 5 লক্ষ বিয়োগ করে দিই তাহলে আমি পাবো এত মিটার আর এত কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, বলা যেতে পারে। আর যদি ব্যাপারটা যদি এই 5 লক্ষের কম হয়ে যেত তাহলে আমি বলতে পারতাম যে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ওটা অবস্থিত ছিল। এবার তারপরে যে ব্যাপারটা রয়েছে ক্ষেত্রে দেখো এত মিটার, এটা আমি একটু দেখি, একক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 99 লক্ষ টাইপের। হ্যাঁ, মানে কাছাকাছি। আমি বলেছিলাম সাউথের ক্ষেত্রে, সাউথ মানে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে নিরক্ষরেখাটাকে ধরা হচ্ছে 1 কোটি মিটার এবং আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ দক্ষিণের দিকে আস্তে আস্তে কমতে থাকছে। নিশ্চয়ই এটা কম দেখছে, 1 কোটির কম, সুতরাং এটা নিরক্ষরেখা থেকে দক্ষিণে অবস্থিত হবে। একদম সিম্পল ব্যাপার। এবার কত ডিগ্রি কত মিটার দূরে রয়েছে যদি আমি দেখি তাহলে কি, আমি ওই 1 কোটি মিটার থেকে আমি কিন্তু বিয়োগ করে, তাহলে 1 মিটার বিয়োগ এইটা, অর্থাৎ 2445 মিটার দক্ষিণে অবস্থিত হবে। আরো একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা দেখি আজকের ক্লাসের আলোচনা শেষ করব। এখানে দেখো 17 আর এত মিটার স্ট্রিং এত মিটার নর্থ। তাহলে 17 আর কিভাবে পাবে? 17 আর ওখানে আমি চলে যাচ্ছি, দেখো 17 কোথায় আছে? এই যে এই জায়গাটায়, এই বরাবর যে এই বরাবর যে এটা রয়েছে, ইউটিএম গ্রিডটা রয়েছে, দেখো
এটাকে বলা হচ্ছে ইউটিউম জোন আর কি। এই বরাবর ইউটিউম জোনটা রয়েছে 17 নম্বরে। 17 নম্বরে যদি আমরা দেখি তাহলে দেখবো এটা যদি 120 হয়, এটা 17। যাই হোক, এটা এইভাবে হিসাব করতে করতে একটা নির্দিষ্ট পশ্চিম গোলার্ধের এই যে নির্দিষ্ট দ্রাঘিমা রেখার মানগুলো আমরা পাবো। এটা যদি আচ্ছা ছোট ছোট তো এটা জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, হিসাব করতে করতে কিন্তু আমরা পেয়ে যাব বিষয়টা। হিসাব করতে করতে আমাদের এই 17 নম্বরের ওই ব্যবধানটা আমরা পেয়ে যাব। এবং ওটা ওটা কত বলেছিল 17-র মানে বলা হয়েছিল 17 আর হয়েছিল। আচ্ছা, তো আর ব্যাপারটা আর কোথায় আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। আর ব্যাপারটা রয়েছে এই বরাবর, দেখো এই বরাবর রয়েছে কোনটা, এইটা। তার মানে দেখতে পাচ্ছ এইটা। আগেরটাই ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা, এই বরাবর ইউটিএম বিটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা পাচ্ছি 17-র আর। এইভাবে আর এর যে ব্যাপারটা রয়েছে, আর এর ব্যাপারটা 24 ডিগ্রি থেকে 32 ডিগ্রি এর মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারটাও কিন্তু মূলত এখান থেকে পেয়ে যাবে, এইভাবে হিসাব করতে করতে পেয়ে যাবো আর কি। তো যাই হোক, এইভাবে কিন্তু এটা অনেক বলে দিতে পারবো যে কোন অক্ষাংশগত বিস্তার এবং কোন এর মধ্যে ব্যাপারটা রয়েছে কিনা। এইভাবে কিন্তু আমরা মূলত অঙ্কন মানে করে বের করতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো, এত মিটার স্ট্রিং। এত মিটার স্ট্রিং মানে বুঝতে পারছো এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 5 লক্ষর কম আছে। 5 লক্ষর কম আছে মানে বুঝতে পারছো এটা কিন্তু পশ্চিমে অবস্থান করবে। এবং কত মিটার পশ্চিমে অবস্থান করবে যদি আমি দেখি, তাহলে 5 লক্ষ থেকে এটা আমি বিয়োগ করে দেবো। তাহলে উত্তরটা হবে 30,945 মিটার পশ্চিমে অবস্থান করবে। তারপরে যে ব্যাপারটা দেখো 1,838 অর্থে, এক্ষেত্রে আমি বলতে পারি যে 1,000 এত এত রয়েছে, এটা কিন্তু নিরক্ষরেখার উপরের দিকে থাকবে। নিরক্ষরেখার উপরের দিকে থাকবে, মানে একদমই কম রয়েছে। যদি ওই 1 কোটির কাছাকাছি কিছু থাকতো তাহলে আমি কিন্তু ধরে নিতে পারতাম ওটা দক্ষিণ গোলার্ধে রয়েছে। কিন্তু যেহেতু এত কম রয়েছে, সুতরাং আমরা কিন্তু নিরক্ষরেখার উপরের দিকেই ব্যাপারটা দেখব। এবং নিরক্ষরেখায় যেহেতু 0 মিটার, তো তার জন্য 0 প্লাস এইটা যোগ হয়ে যাচ্ছে, তো উত্তরে অবস্থিত হবে। এটা আমরা সঠিকভাবে দেখে বলতে পারছি। এবার আমরা কিছু নর্মাল কোশ্চেন গুলো একটু দেখে নেব। আচ্ছা, ইউটিএম তোদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করলাম, তোমরা কিছুটা বুঝতে পেরেছো বিষয়টা? ওখানে জানাবে বুঝতে পারলে কিনা। আচ্ছা, কিছু কোশ্চেন আমি চলে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেল, তবু কিছু কোশ্চেন গুলো একটু দেখি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশের বন্টন দেখানোর জন্য কি অপরিহার্য? অভিক্ষেপ। একদম সঠিক উত্তর, অভিক্ষেপ। তারপরে যেটা রয়েছে বস্তু ত্রিমাত্রিক রূপ, দ্বিমাত্রিক অভিক্ষেপ, তারপরে রয়েছে সমাক্ষরেখা দ্রাঘিমা রেখার জালি, কি বলা হয় বলো? ক্রস গ্রাটিটিউড প্রজেকশন, কোনটা হবে? জ্যাঠিকল। অবশ্যই গ্রাটিটিউড হবে। তারপরে 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, দেখো 4 নম্বর কোশ্চেন বলা আছে উত্তম মেলা। আকৃতি বজায় রাখলে সেই অভিক্ষেপটাকে কি বল, বলো তো তোমরা? আকৃতি বজায় রাখলে আকৃতি অর্থমর্ফিক। বি অবশ্যই বি অর্থমূর্তি। হ্যাঁ, বি হবে। তাহলে দূরত্ব বজায় রাখলে কোনটা হবে? দুইয়ের সঙ্গে কোনটা মিল হচ্ছে? দূরত্ব। ইকুইডিস্ট্যান্স। ইকুইডিস্টেন্স দুয়ের হচ্ছে ডি। ইকুইডিস্টেন্স। ডি হবে। তিনেরটা কি হচ্ছে? আয়তন বজায় রাখা, ওটা কি হচ্ছে? হোমোলোগ্রাফি। আর দিক বজায় রাখা কি হচ্ছে? অজিমুথ। হুম, ঠিক এরকম ভাবে হচ্ছে বিষয়টা।
সম আয়তন বিশিষ্ট অভিক্ষেপ, সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপটাকে আমরা কি বলে থাকি? এখানে কোনটা হবে অপশন? অর্থমর্ফিক। এটা হবে হোমোগ্রাফিক বা ইকুয়াল এরিয়া প্রজেকশন। আচ্ছা, তারপরে 6 চলে যাচ্ছে। যে অভিক্ষেপে কোনো ভৌগোলিক অঞ্চলে সঠিক আকৃতি বজায় রাখা যায় সেই অভিক্ষেপটাকে কি বলে? আকৃতি বজায়। এটা হবে অর্থমর্ফিক। না, এটা অর্থমর্ফিক হবে। ঠিক আছে। যে অভিক্ষেপে কোনো ভৌগোলিক অঞ্চলের অবস্থানগত দিক বজায় রাখা যায়, দিকটাকে কি হবে তাহলে? অর্থমর্ফিক। না, অ্যাজিমুথাল। বিয়ারিং ঠিক থাকে বা দিক ঠিক থাকে। তারপরে দূরত্বটা কি হবে বুঝতেই পারছি। ইকুইডিস্টেন্স। হ্যাঁ। নিম্নলিখিত কোনটি মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য নয়? নিরক্ষরেখার সরলরৈখিক বৈশিষ্ট্য বজায় রাখা, আয়তন আকৃতি বজায় রাখা, দিক দূরত্ব বজায় রাখা, স্কেল। কোনটা হবে এখানে? এটা বাকিগুলো সব ঠিক আছে, অভিক্ষেপের বৈশিষ্ট্য, কিন্তু নিরক্ষরেখাটাকে ঠিক বজায় রাখে তা নাও হতে পারে। তো তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, অভিক্ষেপ তলকে কি বলা হয়? কারণ এই বোন শৈশবের ক্ষেত্রে কিন্তু নিরক্ষরেখাটা ওইভাবে সরল হয় না, বক্ররৈখিক হয়। অভিক্ষেপ তলকে কি বলে? অভিক্ষেপ তলটাকে কি বলা হয়? নিরক্ষীয় তল, মেরুতল, বিকাশযোগ্য তল, পরিক্রমণ তল। এটা অবশ্যই কোনটা হবে? বিকাশযোগ্য তল বা ডেভেলপেবল সারফেস। নির্দিষ্ট স্কেল অনুসারে গঠিত যে ভূগোলকের সমক্ষরেখা দ্রাঘিমারেখার জালিকাকে বিকাশযোগ্য তলে উপস্থাপন করা হয়, মানে যে ভূগোলকের সমক্ষরেখা দ্রাঘিমারেখা গুলোকে বিকাশযোগ্য তলে উপস্থাপন, সেই ভূগোলকটাকে কি বলা হয়? অবশ্যই জেনারেটিং গ্রুপ। হ্যাঁ, সৃজনী ভূগোলক। তারপরে একটি সৃজনী ভূগোলকের যে অক্ষরেখায় বিকাশযোগ্য তল স্পর্শ করে অবস্থান করে সেই প্রমাণ কি? তা কি হবে? আয়তন সৃষ্টি। না, স্কেলটা সঠিক থাকে ওখানে, ওই স্কেলটা সঠিক থাকে, মানে যে স্ট্যান্ডার্ড প্যারালালটা থাকে সেখানে স্কেলটা সঠিক থাকে। তার পরবর্তীতে উপরে নিচে যে প্যারালাল সেখানে স্কেলটা সঠিকভাবে নাও থাকতে পারে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, আমি 13 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে কোন বিক্ষেপটি সাংখ্যক অভিক্ষেপ নয়? মন্স, পলিকনিক, সিনুসয়েডাল, সিলিন্ড্রিক্যাল, ইকুয়ালেরিয়া। সাংখ্যক মানে কোন, আর সিলিন্ডার মানে হচ্ছে চোঙ, সুতরাং এটাই হবে আর কি। তারপরে যেটা রয়েছে, নিম্নলিখিত কোনটি প্লানার অভিক্ষেপ? কোনটা মানে একটা সমতল পৃষ্ঠ হচ্ছে ডেভেলপেবল সারফেস, জেলিথেল বা দিগদর্শী, সাংখ্যক, বেলন। সাংখ্যক তো হবেই না, বেলন। আচ্ছা, মার্কেটরটা কি হবে? একদমই হবে না। তাহলে প্রথমত যে অপশনটা এটাই হবে। মার্কেটরটা বুঝতেই পারছো তো, মার্কেটরটা একটা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বলে যেতে পারে। কোনো আলোর উৎস ছাড়া নির্দিষ্ট তলের উপর নির্দিষ্ট নীতির উপর আঁকা অভিক্ষেপকে কি বলা হয়? এটা কি হতে পারে? আলোর উৎস ছাড়া। সহজ উত্তর, নন পার্সপেক্টিভ। তারপরে রয়েছে নির্দিষ্ট আলোর উৎসের সাহায্যে বিকাশযোগ্য তলের উপর সৃজনী ভূগোলকের ছায়া করে কোন ধরনের অভিক্ষেপ গঠন করা হয়? আলোর উৎসের সাহায্যে কি হবে? সহজ ভাষায়, কোন বিকাশযোগ্য তলের উপর সমক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকার কিছু অংশকে আলোর উৎসের ভিত্তিতে এবং কিছু অংশকে গাণিতিক ভাবে, মানে কিছু জিওমেট্রিক্যাল কিছুটা গাণিতিক ভাবে যদি করা হয় তাহলে সেটা বলতে পারবে? এটাকে বলে সেমি পার্সপেক্টিভ বা প্রায় দৃশ্যানু। তারপরে আলোর উৎস কোনো বিকাশযোগ্য তলের সাহায্য ছাড়া ম্যাথমেটিক্যাল ইউজ করে করা হয়, গাণিতিক সূত্রের মাধ্যমে করা হয়, সেগুলোকে কি বলা হয়? এটাকে বলেছিলাম প্রচলিত অভিক্ষেপ।
তারপরে আমি 19 নাম্বারে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন প্রচলিত অভিক্ষেপ নয়? এখানে অভিক্ষেপের কতগুলো উদাহরণ দেওয়া আছে, কোনটা কনভেনশনাল নয় সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এর মধ্যে সিম্পল কনিক্যালটা কনভেনশনাল নয়, সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, কারণ এটা ম্যাথমেটিক্যাল ভাবে আঁকা হয় বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে যে যেতে পারে সিম্পল কনিক্যালটা। তারপরে যেটা রয়েছে নিম্নলিখিত কোন অভিক্ষেপটি অদৃশ্যানুক অভিক্ষেপ নয়? অদৃশ্যানুক অর্থাৎ দৃশ্যানুক অভিক্ষেপ, মানে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক যেটা দৃশ্যানুক অভিক্ষেপ। এখানে যদি উত্তর মেরু বা দক্ষিণ মেরুকে চিহ্নিত দিকে যেখানে স্পর্শক থাকবে তার একদম বিপরীত বিন্দুতে কিন্তু এখানে সোর্স অফ লাইটটা থাকে আমরা জানি। তারপরে যেটা রয়েছে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপের অপর নাম কি? এটা বলছে এটাকে ইকুইভ্যালেন্ট অভিক্ষেপও বলা হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে নিরক্ষীয় অঞ্চল মানচিত্রের জন্য কোন অভিক্ষেপটা বেশি উপযুক্ত? এটা নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চল দেখানোর জন্য অবশ্যই সিলিন্ড্রিক্যাল প্রজেকশনটা হবে। তারপরে যেটা রয়েছে আন্টার্কটিকা, মানে একদম মেরু অঞ্চল হতে পারে। সিম্পল কনিক্যাল রয়েছে, সিলিন্ড্রিক্যাল রয়েছে, পলিকনিক্যাল রয়েছে, মেরু জেনিথাল রয়েছে, হতে পারে। বলার চেষ্টা করো অপশন কোনটা বি, হতে পারে। মেরুজনী। অপশন বি, একদম অপশন বি। ইউরোপ অঙ্কনের জন্য কোনটা উপযুক্ত? ইউরোপ সহজ সংখ্যক, বেলন, পলিকনিক, মেরু জেনিথাল। ইউরোপ দেখানোর জন্য মূলত মধ্য অক্ষাংশ যেহেতু সহজ সাংখ্যিক উপযুক্ত। আমরা চলে যাচ্ছি নাম্বার 25 নাম্বারে চলে যাচ্ছি। 25 নাম্বারে দেখো, মানচিত্রে ভারত আঁকার জন্য কোনটা বেশি উপযুক্ত? ভারতের ম্যাপ আঁকতে গেলে কোনটা বেশি উপযুক্ত? চেষ্টা করো যদি কেউ জানো। অপশন নাম্বার ডি, না, মার্কেট অর্থাৎ আঁকার জন্য উপযুক্ত। আমরা ভারত আঁকার, হ্যাঁ সমগ্র বোঝাচ্ছে। এবার ভারত আঁকার জন্য বোনস প্রজেকশন তোমাদের জানা আছে, প্রজেকশনের মাধ্যমে আমরা ভারতের ম্যাপটা দেখাই। তো বোনস প্রজেকশনটা কি প্রজেকশন? সাংকোপ না বেলন, কনিক্যাল না সিলিন্ডার, কোনটা হতে পারে বোনস প্রজেকশনটা? বোনস প্রজেকশনটা কিন্তু অবশ্যই একটা কনিক্যাল প্রজেকশন, সাংকোপ প্রজেকশন। অপশন হবে এ এক্ষেত্রে। জাহাজ বিমান চলাচলের ক্ষেত্রে কোন অভিক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে? আগে বলেছিলাম মার্কেটর, এটার উত্তর হবে মার্কেটর। কোন অভিক্ষেপে হ্যাঁ মহাবৃত্ত পথ অঙ্কন করা যায়? মহাবৃত্ত পথ, এটাও অবশ্যই মার্কেটর হবে। তারপরে রয়েছে দেখো, মার্কেটর অভিক্ষেপের উপর আঁকা যে কোনো সরলরেখা দ্রাঘিমারেখার সাপেক্ষে দিগংশকে নির্দেশ সরলরেখাটাকে কি বলে? দেখবা মার্কেটের অভিক্ষেপ করার ক্ষেত্রে এরকম কিছু দিগংশকে নির্দেশ করা হয় একটা সরল রেখা, সেইগুলোকে বলা হচ্ছে রাম লাইন বলা হয়। তোমরা যখন প্র্যাকটিক্যালি পড়েছো বিষয়টা জানো, লক্ষ্য রাম লাইন বলা হয়। আচ্ছা, নিরক্ষরেখার দৈর্ঘ্য কত? নিরক্ষরেখার দৈর্ঘ্য মানে কি হবে? 2 পাই আর, পাই আর স্কয়ার, আর কস ফাই, কোনটা হতে পারে? নিরক্ষরেখার দৈর্ঘ্য মানে হচ্ছে পরিবৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 আর, এটা হবে সঠিক উত্তর। যাই হোক, এগুলো তোমরা একটু দেখবে, আমি কিছু কোশ্চেন আলোচনা করলাম, এগুলো বিভিন্ন কোশ্চেন আছে, তোমরা একটু বাড়িতে দেখে নিও। তাহলে আজকের ক্লাসে যেটুকু আলোচনা হলো মূলত কিছুটা ক্লিয়ার হয়েছে, প্রজেকশন সম্পর্কে কিছুটা জানতে পেরেছো, একটু জানাবে আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অনেক রাত হলো, আজকে এই পর্যন্তই ক্লাস। সবাইকে শুভরাত্রি জানিয়ে ক্লাস আমি শেষ করছি।